তৌফিকুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের একজন প্রবীণ মননশীল লেখক। প্রায় ৭০ ছোঁয়া এই লেখকের আগ্রহের বিষয় বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের ইতিহাস ও সামগ্রিক পর্যালোচনা। তিনি এখনো প্রবল কৌতূহল উৎসাহ ভরে বাংলা ও বিশ্ব সাহিত্যের অঙ্গনে সাবলীলভাবে পদচারণা করে থাকেন। তো তারই একটি সাম্প্রতিক গ্রন্থ, সাম্প্রতিক অর্থে বছরখানেক হলো এটি প্রকাশিত হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে বিখ্যাত প্রকাশনা সংস্থা পাঞ্জিরি থেকে বেরিয়েছে তার একটি প্রবন্ধ সংকলন, মননশীল চিন্তা এবং ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে, যেখানে বইটির নাম সাহিত্যের পদরেখা। এই তার প্রচ্ছদ, সাহিত্যের পদরেখা, তৌফিকুল ইসলাম চৌধুরী। আজকে আমি এই বইটির একটি পরিচিতিমূলক উপস্থাপনা করতে চাই পাঠক এবং উৎসাহী সাহিত্যকর্মীদের সামনে। বইটিতে প্রবন্ধ রয়েছে মোট 10-12 গোটা 14টি প্রবন্ধ রয়েছে এবং এর বিষয়বস্তু বিচিত্র। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং নানাবিধ বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে, যেমন সাহিত্যে স্মৃতিকাতরতা, সৃজনের বীজতলা নামে একটি স্মৃতিমূলক বা স্মৃতিকথা জাতীয় সাহিত্যের একটি পর্যালোচনা তিনি করেছেন। এছাড়া বিষয়ভিত্তিক লেখার মধ্যে রয়েছে বৃষ্টি, জলপদ্যের শব্দমালা, বৃষ্টি নিয়ে যাবতীয় সাহিত্যকর্মের পরিচয় তিনি দিয়েছেন। গিলগামেশ পৃথিবীর আদিমতম সাহিত্য। গিলগামেশের কথা আমরা জানি, সেই খ্রিস্টপূর্ব বেশ কয়েক শতাব্দী আগে তার হাত দিয়েই বলা হয়ে থাকে সূচনা হয়েছে পৃথিবীর সাহিত্যের পথযাত্রাটুকু। এছাড়া সমুদ্র নিয়ে যে সমস্ত কবিতা রচিত হয়েছে সে বিষয়ে তার একটি প্রবন্ধ রয়েছে, সমুদ্র প্রভাবিত বাংলা কবিতা এবং চিত্তের বিচিত্র তরঙ্গমালা। ছড়া সাহিত্য নিয়ে আছে। এছাড়া রয়েছে মিথ পুরাণ, এই বিষয়টি নিয়েও তার আগ্রহ রয়েছে। অভিনব বিশ্বাসের মিথ পুরাণ অলীক ঐশ্বর্য, শিরোনামের ভেতরেই বোঝা যাচ্ছে তিনি মিথ পুরাণের যে মূল্যবান ঐশ্বর্য ছড়িয়ে রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে তার অনুসন্ধান করেছেন। এর বাইরে রূপকথা বিষয়েও তার আগ্রহ রয়েছে। রূপকথার রূপ বৈভব, আমরা জানি রূপকথা স্রেফ রূপকথা নয়, রূপকথার ভেতরে তার যে সামাজিক অনুষঙ্গগুলো রয়েছে, তার যে মনস্তাত্ত্বিক মাত্রা রয়েছে, সেগুলো নিয়েও ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। তৌফিকুল ইসলাম চৌধুরীও সেই আলোচনায় অংশগ্রহণ করেছেন তার এই প্রবন্ধটির মাধ্যমে। পুঁথি সাহিত্য, প্রাচীন পুঁথি শেকড়ে সন্ধানে, সেটিও তার একটি আগ্রহের বিষয় এবং এটিও একটি মূল্যবান বিষয়। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ নিম্নবর্গের মানুষের বা সাধারণ গ্রামীণ খেটে খাওয়া মানুষের যে সৃজনশীলতার স্ফুরণ ঘটেছে যেভাবে পুঁথির ভেতর দিয়ে, সেই পুঁথি সাহিত্যেরও একটি বেশ, আমি বলবো, বিশ্লেষণাত্মক আলোচনা তিনি উপহার দিয়েছেন আমাদের। তার সঙ্গে মিলিয়েই আরেকটি প্রবন্ধ বলা যেতে পারে লোক সাহিত্যের, লোকসাহিত্যের লোকজ ভুবন। তবে এই গ্রন্থের একটি বেশ গুরুত্বপূর্ণ প্রবন্ধ আমি বলবো অনুবাদ সাহিত্য নিয়ে। অনুবাদ সাহিত্য, বৈচিত্র্য, বৈভব, ঝুঁকি ও সম্ভাবনা, এই শিরোনাম থেকে বোঝা যাচ্ছে তিনি অনুবাদ সাহিত্যের বেশ একটি অনুপুঙ্খ আলোচনা এখানে করেছেন। তার যাবতীয় দিক, প্রসঙ্গ, বিষয়, বৈচিত্র্য, মাত্রা, তার সমস্যা, সীমাবদ্ধতা, সম্ভাবনা, সব কিছুই তিনি তুলে ধরেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ শুধু এই গ্রন্থের জন্য নয়, আমি বলবো সমকালীন বাংলা প্রবন্ধ মননশীল সাহিত্যের জন্য, বিশেষ করে যারা অনুবাদে আগ্রহী, অনুবাদের তত্ত্ব, অনুবাদের করণ কৌশল,
অনুবাদের সামাজিক সাহিত্যিক অনুষঙ্গ ইত্যাদি মিলিয়ে যারা গভীর অনুধ্যান এবং অভিনিবেশের সঙ্গে অনুবাদকে পাঠ করেন, অনুবাদ সাহিত্যকে ব্যাখ্যা করেন, তাদের জন্য এটি একটি দিক নির্দেশনামূলক প্রবন্ধ বলে আমি মনে করব। এছাড়া সাধারণভাবে তার দু একটি প্রবন্ধ রয়েছে সাহিত্য সম্পর্কে, রয়েছে সাহিত্য সৃজন মননের নকশি বুনন, রয়েছে লেখক, লেখালেখি ও রচনার উৎকর্ষ, একটা একটা মানে সামগ্রিক পরিচয়ের ভেতর দিয়ে তিনি তুলে ধরেছেন লেখালেখি সম্পর্কে, লেখালেখির নানাবিধ অনুষঙ্গ, নানাবিধ তার যে প্রকরণ পদ্ধতি এবং সংকট সম্ভাবনা সব কিছুই তিনি তুলে ধরেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ভাষা বৈচিত্র্য ও মাতৃভাষা, মাতৃভাষার সঙ্গে যুক্ত করে তিনি দেখেছেন ভাষার বৈচিত্র্য, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মাতৃভাষা কিভাবে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, কিংবা সাহিত্য কিভাবে সেই মাতৃভাষাকে ব্যবহার করে নিজে সমৃদ্ধ হয়ে উঠেছে, তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এই লেখাগুলো থেকে পাই। তো সব মিলিয়ে বইটি আমার বিবেচনায় একটি বেশ প্রয়োজনীয় গ্রন্থ। এই সময়ে যারা মননশীল সাহিত্যের চর্চা করে থাকেন তাদের জন্য বইটির শুরুতে একটি চমৎকার মুখবন্ধ রচনা করে দিয়েছেন আমাদের এই চট্টগ্রামেরই, গোটা বাংলাদেশেরই একজন বিশিষ্ট প্রাবন্ধিক চিন্তক ও মননশীল সাহিত্যিক আবুল মোমেন। তো তাঁর মুখবন্ধের শেষটুকুই আমি একটু পাঠ করছি এখানে, শেষ স্তবকটুকু, যেখানে তিনি বলছেন যে উৎকৃষ্ট লেখা কিভাবে হতে পারে তার একটা পথ তিনি দেখিয়েছেন চোখা একটি বাক্যে। আসলে একজন লেখক নিজের লেখার সবচেয়ে ভালো, নির্মম ও নিরপেক্ষ সমালোচক হতে পারলেই কেবল তাঁর কাছে উৎকৃষ্ট লিখনশৈলী আশা করা যায়। এটি তৌফিক ইসলাম চৌধুরী লিখছেন, তিনি উদ্ধৃত করলেন তার এই মুখবন্ধে। তবে সেই সঙ্গে যোগ করা দরকার, আবুল মোমেন বলছেন, একমাত্র বিস্তৃত পঠন ও চর্চার মাধ্যমেই তিনি যদি সাহিত্যের অভীষ্ট মান সম্পর্কে স্পষ্ট ধারণায় পৌঁছাতে পারেন, তবেই তার পক্ষে উৎকৃষ্ট লেখা তৈরি সম্ভব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। লেখালেখি স্রেফ কোনো একটি বায়বীয় বিষয় নয়, এর জন্য একটি গভীর অভিনিবেশ, অনুধ্যান, পাঠ এবং চর্চা, অধ্যবসায়ের প্রয়োজন রয়েছে, সেটি তিনি উল্লেখ করেছেন গুরুত্ব সহকারে। এবং তৌফিক ইসলাম চৌধুরী বলাই বাহুল্য সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করেছেন, ফলত তিনি এই ধরনের একটি গ্রন্থ রচনা করতে পেরেছেন, গ্রন্থের কথা ভাবতে পেরেছেন এবং বহু বিচিত্র বিষয়ে যে তার পারঙ্গমতা সেটির বহিঃপ্রকাশ দেখিয়েছেন। তো আমি বইটির প্রাথমিক উপস্থাপনাটুকু শেষ করব, তার আগে অবশ্যই বইয়ের বহুল প্রচার কামনা করি। আমি চাই এটা আমাদের তরুণ মননশীল লেখক যারা বাংলা ও বিশ্ব সাহিত্যে আগ্রহী, অনুবাদ বিষয়ে যাদের একটা বিশ্বাস বলুন বা আগ্রহ বলুন বা এক ধরনের একটা পরিকল্পনা রয়েছে, তারা এটি পাঠ করতে পারেন। সব মিলিয়ে মননশীল গদ্য রচনা, প্রবন্ধ বা ভাবনা চিন্তার বিকাশ ঘটাতে চাইলে এই বইটি একটি উল্লেখযোগ্য কাজ, উল্লেখযোগ্য দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো আমি শেষ করব, তার আগেই বলেছি যে অনুবাদ সাহিত্য সেই প্রবন্ধটি থেকে অংশবিশেষ পাঠ করিয়ে আমি আমার আজকের এই উপস্থাপনার ইতি টানব। শেষ অনুচ্ছেদটি পড়ি, একটু দীর্ঘ। আজকাল বাংলা সাহিত্যের সীমানা বিস্তার নিয়ে অনেকেই ভাবছেন। রাজনৈতিক মেরুকরণ বা কাটাছেঁড়ার কারণে ভৌগোলিক মানচিত্র খণ্ডিত হলেও বাংলা ভাষা ও সাহিত্যের মানচিত্র বড় হচ্ছে। স্বাধীন বাংলাদেশ, ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষ এ মানচিত্রে নিয়ন্তা।
এক্ষেত্রে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হওয়ায় বাংলা সাহিত্যের সামগ্রিক অর্জন এদেশের কেন্দ্রের দিকে এগুচ্ছে। গত শতকের শেষে কয়েক দশকে বাঙালি ব্যাপক হারে ইউরোপ আমেরিকা পাড়ি দিয়েছে। তারা বিদেশে গিয়ে বাংলা ভাষার সঙ্গে বিদেশি ভাষা শিখছে। নতুন শতকে এসে তা আরও বেগবান হয়েছে। এতে বাংলা সাহিত্যের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাঙালি আজ বাংলা ভাষা সাহিত্যকে ওইসব দেশের ভাষায় অনুবাদ করে তা বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে ভিন্ন মানুষ, ভিন্ন সমাজ, ভিন্নতর মানব সম্পর্কে বাঙালি যেমন জানতে পারবে, তেমনি বাঙালির সাহিত্য ছড়িয়ে পড়বে বিশ্বময়। নতুন সেখানে আভাস দেয়, উঁকি মারে নতুন নতুন সাহিত্য তত্ত্ব, নতুন নতুন সাহিত্য ভাষা, আঙ্গিক, শব্দ সহযোগে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হবে আসার কথা। এখনই কিছু অভিবাসী বা প্রবাসী লেখকের রচনায় প্রচলনের ভেতর থেকে বেরোনোর প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সম্ভবত এটি প্রচল হবে, মুদ্রণ প্রমাদ হয়েছে। প্রচলের ভেতর থেকে বেরোনোর প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবী জোড়া একালে সাহিত্য তরঙ্গের মুখোমুখি বাঙালি লেখকরা বাংলা সাহিত্যকে অনুবাদ ও গ্রহণ বর্জন সংযোজনের মাধ্যমে একে আরও কমিউনিকেটিভ ও গ্রহণীয় করে ভিন্ন এক সমৃদ্ধ বাংলা সাহিত্যে রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছেন। এক্ষেত্রে নেটিভদেরও সংযুক্ত করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তার মৌলিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে এই বাক্যাংশটিতে। তো তৌফিকুল ইসলাম চৌধুরীর একটু বিশদ পরিচয়টুকু দিয়েই বরং আমি আমার এই পাঠ শেষ করি। তার সম্পর্কে তাহলে পাঠকরা একটু জানতে সক্ষম হবেন এবং তার বিষয়ে আগ্রহী হবেন। তৌফিকুল ইসলাম চৌধুরী বর্তমান সময়ের একজন সক্রিয় লেখক। প্রাবন্ধিক হিসেবেই তিনি যেমন নন্দিত, তেমনি নিষ্ঠাবান গবেষক হিসেবেও সমাদৃত। মননশীলতা এবং নিজস্ব গদ্যরীতির সক্রিয়তায় সমুজ্জ্বল হওয়ায় তাঁর বই পাঠক মহলে বেশ সমাদৃত। তাঁর লেখায় এক ধরনের গভীরতা স্পর্শী ও বিশ্লেষণধর্মী প্রবণতা থাকে, যা পাঠককে আকৃষ্ট করে। শিক্ষাক্ষেত্রে বিএ, এমএ ডিগ্রিধারী এ প্রাবন্ধিক গবেষক ও কবির লেখালেখির সূত্রপাত সপ্তম শ্রেণী থেকে। প্রথম দিকে ছড়া, কবিতা, গল্পে সক্রিয় থাকলেও একসময় তিনি ঝুঁকে পড়েন প্রবন্ধ চর্চায়। প্রবন্ধে প্রখর অন্তর্ভীতি নিরীক্ষণ ক্ষমতার অধিকারী এ সাহিত্যিক নানা বিষয়ে বই লিখিত মধ্যে নিজের অবস্থান সুসংহত করেছেন। সহ সম্পাদক হিসেবে সাংবাদিকতা পেশা গ্রহণের মাধ্যমে পেশাগত জীবন শুরু হলে নানা বাক পরিবর্তনের অবশেষে তিনি আর্থিক প্রতিষ্ঠানে স্থিত হন। বর্তমানে অবসর জীবনেও তার সাহিত্য চর্চা বহমান সতেজ রয়েছে। অত্যন্ত সত্যবচন। তিনি এই ৭০ বয়সে যেরকম গভীর আগ্রহ এবং কৌতূহল নিয়ে বাংলা ও বিশ্ব সাহিত্য পরিক্রমণ করছেন, সেটি আমাদের জন্য অত্যন্ত একটি সুসংবাদ। আমরা আশা করব তার এই সাহিত্যের পথরেখা ধরে তার পথযাত্রা অব্যাহত থাকবে। তিনি আমাদেরকে আরও নতুন নতুন দিগন্তের সন্ধান দেবেন, সাহিত্যিক দিগন্তের, বাংলা ও বিশ্ব সাহিত্যের নানান নতুন সংবাদ বয়ে আনবেন, নতুন নিদর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং এভাবে তার নিষ্ঠা এবং অধ্যবসায়ের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন। আমি তৌফিকুল ইসলাম চৌধুরীকে অভিনন্দন জানাই এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করার জন্য। অভিনন্দন জানাই এর প্রকাশক পাঞ্জেরিকেও এই গ্রন্থটি প্রকাশের একটি গুরুদায়িত্ব পালন করার জন্য। এবং সবশেষে এই বইয়ের বহুল প্রচার এবং পাঠ প্রত্যাশা করি আমি। পাশাপাশি আশা করব আমাদের তরুণ প্রজন্ম এই বইয়ের অন্তর্গত বিষয়বস্তু দ্বারা আলোকিত, সমৃদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে তারাও নতুন নতুন সাহিত্য, নতুন নতুন সৃজনশীল শব্দাবলী আমাদেরকে উপহার দিয়ে সমৃদ্ধ এবং আলোকিত করবেন। ধন্যবাদ তৌফিকুল ইসলাম চৌধুরী। অভিনন্দন আরও একবার। সাহিত্যের পথরেখা এই গ্রন্থটির আমি বিপুল পাঠ ও প্রচার কামনা করে আমার আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।